অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন, মানে আমি পরিচয় করিয়ে দেবার সময়ই ভাবছিলাম যে আপনার কি এখন কোনো দল আছে কি নাই। মানে বিএনপি থেকে আপনার সদস্য পদ 3 মাসের জন্য স্থগিত করা হলো গত আগস্ট মাসে। এরপর শোকজের জবাবে আপনি একটা লম্বা উত্তর দিয়েছেন বটে। বিএনপি কি বলছে 3 মাস পর আপনার স্থগিতাদেশ উঠে যাবে? আপনি কি বিএনপিতে আপনার পদ ফেরত পাবেন, সদস্য পদটুকু অন্তত ফেরত পাবেন? এটা একটা খুব জটিল এবং কঠিন প্রশ্ন, কিন্তু আমি মনে করি 3 মাসের জন্য আমাকে স্থগিত করা হয়েছে, আমার পদ সহ বহিষ্কার। কাজেই দল এই ব্যাপারে পজিটিভলি আমার ব্যাপারে ভাববে। এই কারণে ভাববে, আমি আমার হৃদয়ে অথবা আমার মননে আমি কোনো ধরনের অপরাধমূলক কোনো কাজ করেছি অথবা কথা বলেছি সাসপেন্ড হওয়ার মতো, আমি নিজেকে কনভিন্স করতে পারতেছি না। অন্যের বেলায় তো ভিন্ন কথা, আমার নিজেকে আমি নিজে কনভিন্স করতে পারতেছি না আমি ভুলটা কি করব। কাজে আমার মনে হয় আমার দল এই ব্যাপারে কনসিডার করবে এবং যথাসময়ে দল তার সিদ্ধান্ত নিবে, এবং যে সিদ্ধান্ত দল নিবে আমি সেই সিদ্ধান্ত মেনে নিব। মানে অতিরিক্ত পরিমাণে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কারণে আপনার এই সাজা পেতে হলো, নাকি ৭১ আর ২৪-এর তুলনা করতে বারবারই, মানে ৭১ আর ২৪ তুলনীয় নয় এমন কথা বলবার জন্য আপনার সাজা হলো, নাকি এনসিপি সহ ২০২৪-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদেরকে আপনি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেন না, আপনি তাদেরকে কালো শক্তি বলেন, এমন সব অভিযোগে আপনার সদস্য পদটা গেল? মানে কি, অনেকগুলো সন্দেহ তো করাই যায়, কাজে আপনি বুঝতেই বা পারছেন না কেন? মানে এখন নানা, মানে দলের কারো তরফে আপনার সঙ্গে কোনো আলোচনা হয়নি? না, কারোর সঙ্গে আলোচনা হয়েছে কি হয়নি সেটা আমি বলবো না, আমি আপনাকে বলি। আমার কাছে মনে হয়েছে মুক্তিযুদ্ধ তো শুধু আমি একা করি না, বাংলাদেশের তৎকালীন ৭.৫ কোটি মানুষ মুক্তিযুদ্ধের সঙ্গে ছিল। অস্ত্র হাতে যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, কিন্তু সমস্ত মানুষ তাদেরকে সাহায্য করেছে। খুব নিম্ন সংখ্যার কিছু আলবদর রাজাকার দালাল বাদে। কাজেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল সেই সময়, এটা সত্য। এবং আমরাও মনে করেছিলাম যে মুক্তিযুদ্ধের পরে গত ৫৪ বছরে যারাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাদের অনেকেই ব্যক্তিগতভাবে মারা গেছে, কিন্তু যে দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই দলটি রাজনীতি করছে, তার নাম জামাত। এবং আমার ধারণা ছিল জামাতের নতুন প্রজন্ম, এখন যারা রাজনীতি করছে জামাত এবং শিবির, তারা হয়তো বা বাংলাদেশকে নিয়ে নতুন চিন্তা করেই রাজনীতি করবে। ৭১-এর যে চিন্তাধারায় তারা রাজনীতি করেছিল, মানুষকে হত্যা করেছিল, মা বোনের সম্ভ্রম ধ্বংস করেছিল, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, সেইটা তারা ভুলে যাবে, অথবা সেটার জন্য তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষের। কিন্তু ৫ই আগস্টের পরে আমি দেখলাম যে তাদের সেই চিন্তাটা এখন পর্যন্ত, এই যে রাজনীতির বাইরের চিন্তা, মুক্তিযুদ্ধের বাইরের চিন্তা, মুক্তিযুদ্ধকে হত্যা করার চিন্তা, ধ্বংস করার চিন্তাটা তাদের রয়ে গেছে, তাদের মাথা থেকে যায় নাই। যদিও তাদের পূর্বপুরুষেরা চলে গেছে, কিন্তু তাদের পূর্বপুরুষদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বা পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বারে বারে বলতেছিল ৭১-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, ৭১-এ হয়েছিল একটা গন্ডগোল, যে গন্ডগোলের মূল কনস্পাইরেটর ষড়যন্ত্রকারী ছিল ইন্ডিয়া বা দিল্লি। আমরা সেই কারণে মুক্তিযুদ্ধ এটাকে বলে না, মুক্তিযুদ্ধ ছিল ৪৭ এবং শেষ মুক্তিযুদ্ধ হলো ২৪। তখন থেকে আমি ফাইটটা করতেছি, রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলে, যে না, এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে, যদি এই কথাই বলো তাহলে আবার কিন্তু যুদ্ধ হবে, দেশে একটা রাজনৈতিক যুদ্ধ। আমি এখান থেকে তখনও সরি নাই, ভয় পাই নাই, এখনো সর্বনা এবং মৃত্যু পর্যন্ত সর্বনা। যদি কেউ মনে করে ৭১-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, আমি অবশ্যই মনে করব সেই বাংলার মানুষ না, বাংলাদেশের মানুষ না, তার বাড়ি পাকিস্তান, এবং তার বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু হবে। এইটা
বিএনপি আপনি যুদ্ধ করতে পারবেন মানে দল ছাড়া? আর আমি তো দেখছিলাম আপনার জেলা কিশোরগঞ্জে যেই সম্মেলনে আপনাকে যেতে দেয় নাই দল বা আপনাকে আমন্ত্রণ জানায় নাই, সেখানকার বিএনপির দলীয় সম্মেলনে আমি দেখছিলাম ভার্চুয়ালি তারেক রহমান যুক্ত এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীকে গণহত্যাকারী দল হিসেবে অভিহিত করছে। তো তাহলে আপনার সঙ্গে আপনার দলের মতপার্থক্যটা কোথায় হলো, মানে কোথায় আপনি বাড়াবাড়ি করে ফেললেন বলে মনে হচ্ছে দলের? বাড়াবাড়ি করে মনে করলো তারা, আমি বলেছিলাম যে 5 আগস্ট 2024 সনে একটা কালো শক্তি যে অভ্যুত্থানটা ঘটিয়েছিল তাদের চিন্তা ছিল ভিন্ন। কারণ 5ই আগস্টের দুইটা রূপ আন্দোলনে, এটা খুব সুস্পষ্টভাবে আপনাকে আগেও বলছিলাম, এখনো বলি। 5ই আগস্টের একটা রূপ হলো বিএনপি 15 বছর শেখ হাসিনার অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, তাদের সরকারের লুটপাটের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে 14, 18 এবং 24 সনে 3টা ইলেকশন হয় নাই, সেই আন্দোলনটা বিএনপির নেতৃত্বে জমিটা ছিল, বিএনপির বীজ ফলাইছিল, বিএনপি চারা রোপণ করছিল, বিএনপি পানি দিছিল, বিএনপি ক্ষেতের ধান হলুদ করছিল, বিএনপি শুধু শেষ মুহূর্তে আইসা কেটে দিছিল দাওয়াল। যে দাওয়ালেরা যখন দাবি করলো যে এই ফসলটা সব তাদের, আমি তখন বিরোধিতা করলাম যে না, আন্দোলনের মূল শক্তি হইল বিএনপি এবং বিএনপির লোকই বেশি শহীদ হয়েছে। কাজে এটা ছিল একটা গণতান্ত্রিক আন্দোলন। আর এই আন্দোলনের উপরে ভিত্তি করে অন্ধকারের শক্তি, কিন্তু আমি ছেলেদেরকে বলি নাই, আমি বলি অন্ধকারের শক্তি বলি জামাতকে, এখনো তাই বলছি। আমি এর থেকে একটুও সরছি না, যে পর্যন্ত জামাত ক্ষমা না চাইবো যে এই দেশে তারা যা বলছে এবং করছে এবং তাদের পূর্বপুরুষরা যা করেছিল এটা ভুল, সেই পর্যন্ত আমি তাদেরকে অন্ধকারের শক্তি বলবো। ছেলেদেরকে আমি বলছি সেই শক্তির মুখপাত্র, তারা তাদের কথায় চলে, সুযোগ সুবিধা মতো চলে এবং জামাত শিবির তাদেরকে কাজে লাগিয়েছে। কারণ ছেলেরাই নিজেরা তাদের মিটিং এ দাঁড়িয়ে, তাদের কাউন্সিলে দাঁড়িয়ে বলেছে যে আন্দোলনের ভ্যানগার্ড ছিল জামাত এবং শিবির। কাজে আমি মনে করি 5ই আগস্টের পরে আমরা যারা গণতন্ত্রের জন্য, ভোটের জন্য সংগ্রাম করতেছি, 26 সনের 12 ফেব্রুয়ারির মধ্যে ভোট হোক সংগ্রামটা যারা করতেছি, তারাই এক রকমের আন্দোলনের চিন্তা করছে। আর এখন যারা বলতেছে যে না, এটাকে আগে সিদ্ধান্ত নিতে হইব, 71 সন ঠিক ছিল না বেঠিক ছিল, পাকিস্তান হবে না বাংলাদেশ হবে, 72-এর সংবিধান থাকবে কি থাকবে না, এটাকে চুরিয়ে ফেলাইয়া দেওয়া হবে নাকি জুলাই সনদ, হয়েছে 7-12 রকমের কথা। এবং পিআর না হইলে, সিআর না হইলে ইলেকশন হবে না, এইসব যারা বলতেছে, আমি তাদেরকে বলছি কালো শক্তি। সেই কথাটা তারা ধরছে, কালো শক্তি। এখন কালো শক্তিকে খুশি করার জন্য যদি আমার দল আমাকে এক্সপেল করে তাকে সাময়িকভাবে, কালো শক্তি খুশি হয়েছে কিনা তারা দেখুক। এবং আমি এখনো মনে করি আওয়ামী লীগ যদি না থাকে, বিএনপির রাজনৈতিক মহাশত্রু হিসাবে দেখা দিবে জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি। বিএনপি যতদিন এটা না বুঝবে ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির আকাশ পরিষ্কার হবে না, এই অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন থেকে যাবে। বিএনপিকে বুঝতে হবে আওয়ামী লীগ নাই, আমাদেরকে মুক্তিযুদ্ধের পথে দাঁড়াতে হবে। কারণ আমাদের নেতা শহীদ জিয়া হলো মুক্তিযুদ্ধের ঘোষণাকারী ছিল, অথবা মুক্তিযুদ্ধের বীরুত্তম ছিল, অথবা ব্রিগেড কমান্ডার ছিল। সেটা তো বিএনপিকে ওই জায়গায় আসতে হবে। যদি না আসে, চলতে থাকবে এটা, অন্ধকারের মধ্যে ঝগড়া চলতে থাকবে। সেই ঝগড়া যে বাংলা, আপনার যে রাজনৈতিক বিশ্লেষণ, আমি মানে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, কিন্তু আপনি কি এই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন যে আসলে মুক্তিযুদ্ধ হয়তো এই নতুন তরুণ প্রজন্মের জন্য আপনি যতটা প্রাসঙ্গিক মনে করছেন ততটা প্রাসঙ্গিক নয়? বিশেষ করে ফজলু ভাই, আপনার সঙ্গে আমার কথা হয় নাই ডাকসু নির্বাচনের পর। ডাকসু নির্বাচনের যে ফল, জাকসু নির্বাচনের যে ফল, সেখানে তো আপনার দল বিএনপির যে মানে ছাত্র সংগঠন, ছাত্র দল ব্যাপকভাবে ক্যাম্পেইন করলো ছাত্র শিবিরের বিপক্ষে, যে এরা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল, এরা কিন্তু মানে এরা গুপ্ত সংগঠন ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু 1971-এর বিষয়টা কিছুতেই তো ছাত্রদের মধ্যে প্রাসঙ্গিক করে তুলতে পারলো না, এবং সে কারণেই তো ডাকসুতে জাকসুতে ছাত্র শিবিরের ব্যাপক বিজয় হলো। মানে আপনি শত্রু মনে করছেন জামাত শিবিরকে কি ভোটে জেতার জন্য, নাকি আপনি সত্যি মনে করেন যে 1971 একটা প্রাসঙ্গিক বিষয় এখনো? আমি আপনাকে বলি, ডাকসু জাকসু রাকসু চাকসু যেখানেই জয়লাভ করুক, আপনার তখন হয়তো বা আপনি শিশু ছিলেন অথবা জন্মই হয় নাই, 72 সনের সমস্ত ইলেকশনে কিন্তু ছাত্র ইউনিয়ন জিতেছে।
বাংলা কমিউনিস্ট পার্টির সংগঠন ছাত্র ইউনিয়ন, ওরা নেপ কমিউনিস্ট পার্টির দ্বারা এরা ব্যাক বাইট দেন। এবং ডাকসুর বিপি হয়েছিল মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি এখনো জীবিত। জিএস হয়েছিলেন মুস্তফা জামান, তো মাহবুব জামান। এই যে বিপিজিএস হইল, সব ইউনিভার্সিটি জিতলো, এতে কি ন্যাপ বা কমিউনিস্ট পার্টি 73-এর ইলেকশনে সব জিতে ফেলছিল? তার তো একটা বা দুইটা সিট বোধহয় পাইছিল, না হলে পাই নাই এক। এরপরে দেখা যাবে 2 বার মাহমুদুর রহমান এবং আখতারুজ্জামানরা ডাকসুর বিপিজিএস হয়েছে জাসদের নেতৃত্বে, বাসদের নেতৃত্বে। বাসদ জাসদরা কি পার্লামেন্টে সমস্ত সিট পেয়ে গেছে? আজকের যারা ওই যে শিবিরের নামে যারা পাশ করছে, যাদের মূল দল হইল জামাত, শিবির পাশ করলেই জামাত পার্লামেন্টে পাশ করে ফেলবে, মানুষ তাদেরকে ভোট দিয়ে ফেলবে, এটা কিন্তু ঠিক না। কারণ এটা একটা ডাইসের মধ্য দিয়ে ইলেকশনটা হয়েছে। গত 15 বছর শেখ হাসিনার ছাত্রলীগ কোন রাজনীতি করে নাই। ছাত্রলীগ এখানে যে করছে, নেতৃত্ব যেটা করছে, এটা টাকা পয়সা বানানো, ছেলেদেরকে অত্যাচার করা, অরাজনৈতিক ভাবে সম্পদ কামানোর যে একটা স্পৃহা, এর মধ্যে আবার শিবির নিজেরা ঢুকে। এটা আসলে তো ছাত্রলীগ ছিল না, এটা তো ছিল শিবির লীগ। ছাত্রলীগ যেটা ছিল এটা তো ছিল শিবির লীগ। শিবির সব এটার মধ্যে ঢুকছে, টাকা পয়সা দিয়ে ঢুকছে, হাতে পায়ে ধরে ঢুকছে, কৌশল করে ঢুকছে। 15 বছর এখানে রাজনীতি করে একটা পরিবেশ ক্রিয়েট করে, যখন আন্দোলনের সময় হয় সে উপরের ছাত্রলীগকে বিদায় করে দিয়া, ওই যে হুন্ডা মার্কা যে ছাত্রলীগ, হেলমেট মার্কা যারা ছাত্রলীগ, তারা সব আবার শিবিরে ফিরে গেল, তাদের নিজস্ব অবস্থানে ফিরে গেল এবং তারা বিশ্ববিদ্যালয়টা দখল করলো। একটা ডাইস তারা তৈরি করলো, যে ডাইসে আপনি বাড়ি কোন জেলায় আমি জানি না, যদি সিলেট বা ময়মনসিংহে হয়ে থাকে আপনার বাড়ি, আমাদের এলাকায় জালের একটা ঘেরাও দেয় বড় বিলের মধ্যে। এই ঘেরাওয়ের মাছের বাইরে আপনি যতই জাল ফেলেন, আপনার জালে মাছ উঠবে না। এই বোটটাকে তো শিবির ঘেরাও করে ফেলছে গত 15 বছর। এবং আরো কিছু আছে, আমি সেইগুলা বলি আর এখন বকা আর খাইতে ইচ্ছা করে না, যে কুৎসিত বকাবকি করে আমাকে। 2টা হলে জেতার জন্য 60 কোটি টাকা দেওয়া হয়েছে বলে আমার কাছে খবর আছে। একটা হল হচ্ছে জিয়া হল, যাতে ছাত্র দলের একদম ইজ্জত চলে যায়, আর একটা হলো 21 হল। এইরকম ভাবে টাকা পয়সা অর্থবিত্ত সবকিছু দিয়ে একদল ছেলে তৈরি করে এবং তার উপরে সুপার স্ট্রাকচার তৈরি করে ডাকছে, ইলেকশনটা করছে। এদিকে ছাত্র দলের রাজনীতিতে কোনো আদর্শিক যে ব্যাপারটা, সাংগঠনিক ব্যাপারটা, তারা গত 15 বছর হলেই যাইতে পারে নাই। একটা ছেলেও হলে ছিল না, তারা পাশ করবে কি করে? কাজে ওই ডাকসুতে বা চাকসুতে পাশ করছে, সেই কারণে পার্লামেন্টে পাশ করে ফেলবো। আমি বললাম 6% ভোট পাইবো, আমি চ্যালেঞ্জ করলাম আপনার কাছে। আগে পাইতো 7%, এখন জামাতের 1% ভোট কমবে, কারণ জামাতের চেহারাটা মানুষ, ওই যে বুরকাওয়ালা চেহারা যেটা, এটা দেখে ফেলছে। যারা 54 বছর বুরকা পরেছিল, এই হলো তাদের কুৎসিত চেহারা। তাদের ভোট তাদের এই কারণে সাহস পায় না ইলেকশনে যাইতে। ওইটা মনে করার কোনো হ্যাঁ, তবে একটা কথা আপনাকে, সাধারণ মানুষের মধ্যে যদি জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বাড়ে, কারণ মানে আপনি যতই এটা বলছেন, আমার খবর বলে, আমার বিশ্লেষণ বলে, সাংগঠনিকভাবে ভীষণ সামর্থ্যবান হয়ে উঠেছে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির দুটোই। আপনার নেতা তারেক রহমান বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে কোন রাজনৈতিক দল যদি আইনের মধ্যে থেকে সংবিধান অনুসরণ করে রাজনীতি করে, তাতে বিএনপির বা কারো আপত্তি থাকার কথা নয়। মানে জামায়াত ইসলামী একটা বৈধ রাজনৈতিক দল এবং তার জনপ্রিয়তা বাড়ছে, জনসমর্থন বাড়ছে, সাংগঠনিক শক্তি বাড়ছে। আর আপনি তাকে যতই তাচ্ছিল্য করতে চান না কেন, সেটা কি ঠিক গণতান্ত্রিক উপায় হয় কিনা, মানে এই আক্রমণেরও প্রয়োজন আছে কিনা, মানে মুক্তিযুদ্ধে ক্ষমা প্রার্থনা করতে হবে জামায়াত শিবিরকে, সেটা আসলে সংখ্যাগরিষ্ঠের চাওয়া, এটা আপনি কেন মনে করছেন? নাকি এটা আপনার ব্যক্তিগত চাওয়া বলেই আপনি এটা একরকমের মানে এই প্রচারণাটায় আপনি থাকতে চান? আমি তাদেরকে কিছুতেই তাচ্ছিল্য করছি না। আমি বরং যারা ডাকসুতে পাশ করছে এদেরকে সম্মান করি, তাচ্ছিল্য করছি না। আর আমারই সন্তানের, কিন্তু তারা রাজনীতিকে যেভাবে সাজাইছে গত 15 বছর যে প্রসেসে, সেই প্রসেসটাকে আমি মুনাফিকি প্রসেস মনে করি। যখন এই প্রকাশ হয়ে যাবে যে ছাত্র শিবির কিন্তু এইভাবে সবকিছু দখল করছে, কোনো কারণেই কিন্তু পৃথিবীর কোনো জায়গায় খালি থাকে না প্রকৃতি। যদি দেখা যায় খুব গরম পড়ছে, বাতাস নাই, তখন আপনাকে বুঝতে হবে 3 দিন পরে ঝড় আসবে, 5 দিন পরে ঝড় আসবে, সুনামি আসবে।
এখন আদর্শিক রাজনীতিটা হচ্ছে না বাংলাদেশে, সেই আদর্শিক রাজনীতি কিন্তু হবে। শিবির এখনই চলে যাবে আমি মনে করি, তারা আরো কিছুদিন নেতৃত্ব করবে, এই করবে ছাত্রদের মধ্যে, এই ব্যাপারটা আমি অস্বীকার করতেছি না। কিন্তু যখন রিয়েল পলিটিক্স আসবে এবং চেহারাটা যাতে তাদের চেহারাটা যখন উন্নতিত হবে, শিবিরের পলিটিক্স বা ফিলোসফি কিন্তু খুব উন্নত বা খুবই সাংঘাতিক ধরনের আলোকিত ফিলোসফি না। এটা যদি মানুষকে বোঝানো যায়, ছাত্রদেরকে, আপনি বলেন আমি যখন কথা বলি আমার এত হাজার হাজার ছেলে মেয়ে বয়স যাদের 6-এ 7-এ পড়ে, 8-এ পড়ে, বিভিন্ন কলেজ স্কুলের ছেলে মেয়েরা আমাকে ফোন করে বলে, কাকা দাদা আপনি মুক্তিযুদ্ধের কথা আমাদেরকে শোনান, জন্মের পরে কোনোদিন মুক্তিযুদ্ধের কথা শুনছি না, আপনার কথা শুনলে মনে হয় এখনই মুক্তিযুদ্ধে যাই, আপনি এটা ছাইরেন না। ওনারা তো 30 লক্ষ মানুষের একটা মিটিং করছে বলে, 30 দাবি করে, যদি ওই মিটিংটাতে লোক হয়েছে 6 থেকে 7 লক্ষ সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে। আমাদেরকে পারমিশন দেখ মুক্তিযোদ্ধাদেরকে, যে আমি কোনো দল না, শুধু একদিন বলবো মুক্তিযোদ্ধারা বাংলাদেশে কে কোথায় আসো, এবং যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করো, মুক্তিযুদ্ধ প্রজন্ম তারা আসো, দেখি তো তাদের চেয়ে লোক বেশি হয় না কম হয়। তারা 150 কোটি টাকা খরচ করছে, 130 কোটি টাকা তো নিজেরাই স্বীকার করছে। আমি 30 কোটি টাকাও না, 30 লাখও খরচ করবো না, সব হেঁটে হেঁটে আসবে, পয়সা খরচ করে আসবে, নিজের পয়সা। দেখেন কত লোক হয় এই দেশে এখনো মুক্তিযুদ্ধের পক্ষে 95% মানুষ আছে, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস যদি ভুল হয় তাহলে বুঝতে হবে আমার মৃত্যুটা অপমৃত্যু হবে। আমি আপনাকে কথাটা বললাম, 95% মানুষ বিশ্বাস করে 71 সঠিক ছিল, মুক্তিযুদ্ধ সঠিক ছিল, বাঙালি জাতির যে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন সেটা হলো মুক্তিযুদ্ধ, এটা মানুষ বিশ্বাস করে। ওইটা ওই কিছুদিনের জন্য, ওই যে আমি সবসময় বলি, ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইমস, বাট নট অল মেন ফর অল টাইমস। এটা পারবেন না। মুক্তিযুদ্ধ জয়লাভ করবে, কারণ মুক্তিযুদ্ধই হলো সত্য। এটা কি সত্য? আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করি, রাজনীতি না। আমি বলছি আমি মানুষ, এটাই প্রকৃতি। আমি মানুষ হিসাবে মায়ের ঘরে জন্মগ্রহণ করি। তারপরে চিৎকারটা যখন দেই, মা যখন আমাকে জড়ায় ধরে, তখন মা বাংলা ভাষায় বাঙালি হিসাবে আমাকে আব্বু কইয়া বা বাবা কইয়া জড়ায় ধরে। এরপরে আমি মুসলমান বা হিন্দু হই, যার ঘরে, যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি আমি হিন্দু হই, মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করি আমি, এটা থার্ড স্টেজ। কিন্তু আমি প্রথমত মানুষ, আর সেই মানুষের রাজনীতি আজকের প্রেক্ষাপটে হইল আধুনিকতা, প্রগতিশীলতা, বিজ্ঞান মনস্কতা, মানবতা, সাম্য। এটা হইল মধ্যযুগীয় বর্বরতা না। কাজে এটা জয়লাভ করবে পারলাম না, এই দেশে লোক পাইলাম না, দল পাইলাম না, কিছু কাউকে বিশ্বাস করাইতে পারলাম না যে এই দেশেও মানুষ আছে। সব কিন্তু নীরবে নিবৃতে মরে গেল। এই দেশে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকরা, আহমদ শরীফের মতো লোকেরা, আনিসুজ্জামান সাহেবের মতো লোকেরা, এরা জ্ঞানী গুণী যত মানুষ আছে সব কিন্তু নীরবে নিবৃতে মরে গেল। কাউকে আমরা সম্মান করতে পারলাম না। আমরা খালি সম্মান করলাম সম্পদকে, লুট করাকে, ধন অর্জন করা, জ্ঞান অর্জন করার। কাজে আমি মনে করি আমরা জি ফজলু ভাই, আপনি যখন ওই কথাটা বললেন যে যদি মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ করার অনুমতি দেওয়া হতো তাহলে 30 লাখ লোক সেখানে জড়ো হয়ে যেত, এবং আমি আপনাকে, মানে আপনি তো নিশ্চয়ই বোঝেন যে কি কারণে আপনার জীবনের ঝুঁকি, কি কারণে আপনার বাড়ির সামনে যে একটা বিরাট মানে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হলো, আসলে সেখানে জনসমাবেশ তেমন বেশি হয় নাই, কিন্তু মানে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে তাতে সেটা ভাইরাল হয়ে গেল। কয়েকদিন যাবত আপনার বাড়ির সামনে সেই মানে অবস্থান চললো তরুণদের। তো আমার প্রশ্ন হচ্ছে, মানে আপনার আসলে উদ্দেশ্যটা কি? আপনি আসলে এই স্বপ্ন নিয়ে আগাচ্ছেন যে আপনি মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ করে ফেলবেন, আর মুক্তিযোদ্ধাদের আপনি একটা সমাবেশ করে ফেললে সেটা তো আসলে আওয়ামী লীগের ফায়দা হবে, সে কারণেই তো লোকে বোধহয় আপনাকে সন্দেহ করে। আওয়ামী লীগের ফায়দা হবে? আমি একটা মুক্তিযোদ্ধাদের সমাবেশ করলে আমি মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগকে এক করে দেখি। আমার মসজিদে আমি যাই, একজন ইমামের পিছনে নামাজ পড়ি, সেই ইমাম সাহেব একটা রেপ কেসে পড়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হল, বা খুনের কেসে পড়ে যাবজ্জীবন কারাদণ্ড হল। এর অর্থ কি আমি বলবো যে মসজিদে আর যাব না, ইমাম সাহেব খারাপ? শেখ হাসিনা একটা দেশ চালাইছে মুক্তিযুদ্ধের নামে, ইমাম সাহেব নামাজ পড়াইছে ইসলামের নামে।
এই কারণে কি ইসলাম খারাপ হইলো, বা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নামে দেশ চালাইছে বলে শেখ হাসিনা বা তার সরকার খারাপ হইতে পারে, তার বিচার হইতে পারে আইনগত, এই কারণে মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন? আমি মুক্তিযুদ্ধের পক্ষে এই কারণে আছি, মুক্তিযুদ্ধ হল বাঙালির শ্রেষ্ঠ অর্জন, এবং আমি মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস ফেলায় দেখতে চাই যে এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে, এই দেশে আমি মৃত্যুবরণ করতে চাই। আমি কোনো ওই পূর্ব পাকিস্তান রূপী দেশ যেটা এখন হয়ে যাচ্ছে, কোন জঙ্গি দেশে আমি মৃত্যুবরণ করতে চাই না, বা মৃত্যুবরণ করব না। আর কি হবে আমি জানি না, কিন্তু আমি পূর্ব পাকিস্তান রূপী, আফগানিস্তান রূপী কোনো দেশে আমি মৃত্যুবরণ করতে চাই না, আমি বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই। এই কারণে আমি মুক্তিযুদ্ধের, আমি কারো পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে, ওই জামাতের বিপদ না। জামাতকে তো বলছে, জামাত যদি তারা যদি গণতন্ত্রের রাজনীতি করে, এমনকি তারা যদি ইসলামের রাজনীতি করে, তারা যদি বলে আল্লাহ আমাদের প্রভু, মোহাম্মদ আমাদের নেতা, কোরআন আমাদের সংবিধান, আসো পলিটিক্স করো, জিহাদ আমাদের পথ, ভোট যদি মানুষ দেয় ক্ষমতায় যাও, কথাটা। কিন্তু একটা কথা বলার পরেই দেখছেন তো জামাতের উপরে এবারের পূজায় কি ধরনের তহম্মত বলে এটাকে, কি ধরনের গর্জন শুরু হয়েছে বুঝেন তো? এত সোজা না, ইট ইজ নট সো ইজি। পলিটিক্সটা কিন্তু এত ইজি না যে দেশের মানুষ মানে কিচ্ছুই বুঝতে চায় না। আপনি ধর্মের কথা বলে যা ইচ্ছা তা করাইতে পারবেন মানুষকে, কিচ্ছুই আপনি যুক্তি দিয়ে কোনো কথা বলতে পারবেন। আমি ফজলুর রহমান বলি এই কারণে, দুইটা কারণে আমি বলি। এক নম্বর হলো, বাংলাদেশে কেউ কোনো কারণে ফজলুর রহমান একজন দুর্নীতিবাজ মানুষ এটা বাইর করবে যেদিন, সেদিন আমি বিষ খাবো। আমি অর্থনৈতিক ভাবে কোনো দুর্নীতিবাজ না, আমি চরিত্রগত ভাবে যেটা মানুষ মনে করে, নারী লুবি, পরলুবি, সম্পদ লুবি, আমি সেইটা, এটাও কেউ জীবনে বাইর করতে, কারণ আমার কোনো সম্পদ নাই। আমার কথাটা বুঝি, এই কারণে আমি বলতে পারি আমাকে গুলি করে মারতে পারবা, কিন্তু আমাকে তুমি আদালতের কাঠ গড়ায় তুমি দোষী হিসাবে সাব্যস্ত করার জন্য দাঁড় করাতে পারো। এই কারণে আমি বলতে পারি আমি মুক্তিযোদ্ধা, এটাই মুক্তিযুদ্ধ, এবং এইটাই মুক্তিযুদ্ধ। এই দেশে যারা ওই যে ইসলামের নামে দল করে, ইসলামের নামে যারা ব্যবসা করে, আমি তাদের সবাইকে জানি। আমার ছেলে 10,000 টাকা চান্দা তুলছে, খুব খারাপ কাজ করছে, 3 মাসের হাজত হইব, জেল হইব। আর তুমি করছো কি? তুমি তো ব্যাংক লুট করে ফেলছো, 1 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা, ইন্স্যুরেন্স কোম্পানি লুট করে ফেলছো, সিলেটের সমস্ত তুমি হাউজিং ব্যবসা লুট করে ফেলছো, সিলেটের সমস্ত মানে এটারে কি বলে, হসপিটাল ব্যবসা লুট করে ফেলছো। তোমার, আমার কাছে কাগজ আছে বলে বলতেছে, এগুলো বলবো একদিন। তুমি একটা ডিভিশনাল হেডকোয়ার্টারে 13,000 কোটি টাকার একটা প্রতিষ্ঠান দখল করে ফেলছো। আমি 10,000 টাকা আমি চাঁদাবাজি করছি, আমি বেশি দোষী না, তুমি বেশি দোষী। বড় বড় কথা বলো। তুমি যখন মাঠে যাবা রাজনীতি করতে, একদম, আমি তো সবসময় বলি জামাতে ইসলাম মানে হলো জামার মধ্যে ইসলাম, মনের মধ্যে না, চিন্তার মধ্যে না, জামাতে ইসলাম। এই যে জামাটার মধ্যে ইসলাম, সাদা পোশাক, পাঞ্জাবি টুপি, এটা হলো জামাতে ইসলাম। আমি তো বলতে চাই, ঠিক আছে আসো মাঠে দাঁড়াই, আসো দেখি। আপনাকে আপনার ব্যাপক, আপনি ভালোবাসার কথাও বলছিলেন যে একেবারে শিশু কিশোররাও ফোন করে, মানে 7-8-এ পড়া ছেলেমেয়েরাও ফোন করে কাকা দাদা ডেকে মুক্তিযুদ্ধের কথা বলছে। মানে 5ই আগস্টের পর আপনি একাই টেলিভিশন টক শোতে মোটামুটি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের এমন একটা পরিসর তৈরি করলেন যে আপনার সুস্পষ্টভাবে মনে থাকবে যে আপনাদের মুক্তিযুদ্ধের সতীর্থ মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায়, প্রেস ক্লাবে কামাল হোসেন সাহেবও উপস্থিত ছিলেন, আপনিও উপস্থিত ছিলেন। আপনাদের দেখে লোকে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করলো, এবং মুক্তিযোদ্ধারা দাবি করে বসলো যে 32 নম্বরে সবাই মিলে একদিন যে সেখানে ফুল দিয়ে আসতে হবে। তো সেই খবর, সেই ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়লো। মানে আপনি কার সাহসে, কার, মানে আপনি আমাকে মানে আমি প্রশ্নটা করতেই চাই, কারণ মানে এটার তো কৌতূহল আছেই, মানে কে আপনার প্যাট্রন, কে আপনার পৃষ্ঠপোষক, যেই পৃষ্ঠপোষকতার কারণে আপনি এই রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন? কারণ এটা তো ঠিক বিএনপির রাজনীতি না, মানে এই রাজনীতিটা করবেন, এটা সিদ্ধান্ত নিলেন 5ই আগস্টের পরে কেন, এবং করে আপনি এই বাংলাদেশের রাজনৈতিক পরিসরে একটা আলোড়ন জারি রাখতে চাইছেন কেন? মানে আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো পরিকল্পনা আছে? আপনি কি নতুন সংগঠনে যোগ দেবেন, নাকি কোনো পুরনো সংগঠনকে, মানে নতুন করে আওয়ামী লীগ, বিকল্প আওয়ামী লীগ গড়ে তুলবেন, এমন কোনো পরিকল্পনা আছে?
আমি আপনার ওইসব প্রশ্ন করাতে আপনাকে আমি ধন্যবাদ জানাই, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। এক নম্বর হলো হুইজ মোস্তফা মহসিন মন্টু, যার শোক সভায় আমি গেলাম। সে তো মৃত্যুর দিন পর্যন্ত বিএনপির জোটে ছিল। গতবার যে 18 সনে যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে জোটটা হইলো বিএনপির সাথে, এটার মূল কারিগর তো আমি এবং মোস্তফা মহসিন মন্টু। এবং মোস্তফা মহসিন মন্টু তো ধানের শীষ নিয়ে লালবাগ থেকে ইলেকশন করছে, হয়তো বা জীবিত থাকলে এবারও ধানের শীষ নিয়ে ইলেকশন করবে। তাইলে এবং আন্দোলনের পক্ষে শক্তি 5ই আগস্টে। কাজেই তার একটা, উনি একজন মুক্তিযোদ্ধা। কি মুক্তিযোদ্ধা? ঢাকা জেলার সমস্ত কমান্ডার সে, তার হাজার হাজার লোক আছে। জীবনটা শেষ করতে একজন মুক্তিযোদ্ধার স্মরণ সভায় বা এই শোক সভায় আমি যাব না। কেন যাব না? কারণ আমি তার সাথে পলিটিক্স করছি দীর্ঘদিন 1969, 70, 71 বা এইগুলা বললে আপনি চিন্তাই করতে পারবেন। এবং শেষ দিন পর্যন্ত মন্টু ভাইকে আমি মন্টু ভাই ডাকতাম, মন্টু ভাই। যদিও উনি গণফোরাম করতেন, গণফোরামের প্রেসিডেন্ট ছিলেন, আমি যদিও বিএনপি করতাম। তার শোক সভায় আমি গেছি। তার তো মরণের কবরের সবাই তো গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ মিনারে। আমার কথাটা বুঝছেন? আমি তার শোক সভায় গেছি। সেই শোক সভা ছিল মুক্তিযোদ্ধাদের শোক সভা। মুক্তিযোদ্ধারা যদি জয় বাংলা স্লোগান দিয়ে থাকে, আমি কি তাদের মুখের মাঝে ধরবো যে জয় বাংলা স্লোগান এটা অপরাধী স্লোগান, এটা দিবা না? আর জয় বাংলা স্লোগানটা তো আওয়ামী লীগ এটাকে আনপপুলার করছে, কিন্তু জয় বাংলা স্লোগানই তো বাঙালি জাতির মুক্তিযুদ্ধের নির্যাস। জয় বাংলা স্লোগানটাতে একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করতে গিয়ে গুলি খায় মারা গেছে, মরার সঙ্গে সঙ্গে বলছে জয় বাংলা। এটা সত্য। এই সত্য যারা না বলবে তারা তো জাতি হিসাবে অগ্রসর হতে পারবে না। এখন বলি না আমি এই কারণে, বা আমরা বলি না এই কারণে যে এইটাকে শেখ হাসিনারা নিজের স্লোগান বানায় এত বেশি আনপপুলার করছে, যে কারণে মানুষ আর জয় বাংলা স্লোগানটা দিতেও চায় না, শুনতেও চায় না। কিন্তু জয় বাংলা স্লোগানের ইতিহাসটা তো বড় গৌরব। এটা যদি কেউ না বুঝে, আর আমি কইলেই যদি বলে আওয়ামী লীগের কথা বলে, এটা কেমন কথা হলো ভাই? আপনারা এত কুপমণ্ডুক কেন? সত্য কথা বলেন না কেন? সত্য কথা বলেন যে এটা আমাদের ভুল হয়েছে। আমি জয় বাংলা স্লোগান তো আমি দেই নাই। আমি বহুদিন যাব, যেদিন থেকে আওয়ামী লীগ ছাড়ছি, জয় বাংলা স্লোগান দেই না। এর অর্থ এই না আমি দেই না বলে আরেকজনে দিলে তাকে আমি নিষেধ করব। কেন করব? কেন করব? এক সময় তো মানে বাংলাদেশ জিন্দাবাদ শুনলেই মনে তো পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতেছে। এখন তো এটা অটোমেটিক হয়ে গেছে। দিছে মানুষ, কেউ নারায় তাকবীর আল্লাহু আকবার দিতেছে, এটা দেখ স্লোগান, আমি কেন করব? কিন্তু স্লোগানটা তো দিছে মুক্তিযোদ্ধারা। আর মুক্তিযোদ্ধা এখনো 1,25,000 জীবিত আছে, এবং সবারই বয়স 70 থেকে 80-র মধ্যে, এবং সবাই যুবকের মতো, আমার চেয়ে যুবক। সবাই যোগাযোগ করে বলে মুক্তিযুদ্ধ ছাড়েন না। আর আমি যদি মুক্তিযুদ্ধের কথা কই, বিএনপি করতে পারবো না, এটা কে কইছে? বিএনপি তো মুক্তিযোদ্ধার শহীদ জিয়াউর রহমানের দল। তারা যদি মনে করে এই কারণে, তো আমাকে যদি কোনো কথার কারণে, এটা তো বলে নাই যে মুক্তিযুদ্ধের কারণে আপনাকে আমরা সাসপেন্ড, এটা তো কিছুই বলে নাই। যেদিন তারা বলবে যে আপনি মুক্তিযুদ্ধে বলেন বলে আপনাকে আমরা সাসপেন্ড করলাম, সেদিন তো আমার 100 বার চিন্তা করতে হবে যে রাজনীতি আমি করবো কিনা। কে বলেন? রাজনীতি আমাকে করতেই হবে তা না, কিন্তু আমার কিন্তু একটা নামও আছে, বাপের দেওয়া, ফজলুর রহমান। এটাও কিন্তু কিছু মানুষ আমাকে চিনে, যেটার নাম হলো ফজলুর রহমান বাংলাদেশ। কাজে খালি রাজনীতি আমারে পরিচয় দিছে এটা মনে করা ঠিক হবে না। রাজনীতি অনেকেই করে, সবাইকে ফজলুর রহমানের পরিচয় তো দেয় না। বলতে পারেন ফজলুর রহমান একটা এইরকম রাগী, মাথা মোটা, সে যে কোনো জায়গায় যে কোনো কথা কয়ে বলে না, আমি যে কোনো জায়গায় যে কোনো কথা বলি না, আমি সব জায়গাতে সত্য কথাটা বলি। এতে যদি আমার দুর্নাম হয়, আমার মৃত্যু হয়ে হবে, আমি কাকে ডরাই? আমি তো কাউকে ডরাই না। কে বাংলাদেশে কে আমার চেয়ে কে বেশি দিন রাজনীতি? আমি হইলাম হাইস্ট পিরিয়ড অফ পলিটিক্স করছি, 61 বছর, 61 বছর রাজনীতি করছি। আর যারা একটু বেশি করছে তাদের 2 জন জেলে আছে, আরেকজন আইসিইউতে আছে। আইসিইউতে যিনি আছে তার নাম তোফায়েল আহমদ। আর যে 2 জন জেলে আছে আমার চেয়ে বেশি দিন রাজনীতি, একজনের নাম আমির হোসেন আমু, আরেকজনের নাম রাশেদ খান মেনন। আর আমার চেয়ে বেশি পলিটিক্স করছে এরকম মানুষ কেউ বলতে পারবে না। কন্টিনিউয়াস 61 বছর পলিটিক্স করছে। আমি কথা বলবো না, কথা বলবে কে বাংলাদেশে?
আমি দেশ সৃষ্টি করছে যারা, তাদের একজন আমি, একজন না, শুধু খালি রাইফেল হাতে যুদ্ধ করছি না, হাজারে হাজারে যুদ্ধে লয়ে গেছে। 69 সন থেকে বিএলএফ এর মেম্বার হিসাবে মুক্তিযোদ্ধা হয়েছে, 69 সনে। কাজেই এত সোজা না। মাধ্যমে নিশ্চয়ই দেখেন, মানে আপনি নিশ্চয়ই বেদনার্থ হবেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই দেখেন ওই যে আপনাদের হাজারে হাজারে মুক্তিযুদ্ধে যোগ দেওয়া, আপনাদের মানে যুদ্ধে পাকিস্তানি সেনা পরাজিত করার যেসব গল্প আপনারা বলেন, সেগুলোকেও তো অনেকে মিথ্যা বয়ান হিসেবে হাজির করবার প্রয়াস পাচ্ছেন এবং বলছেন যে এইগুলো আপনারা এসব গল্প হিসেবে বলছেন, মানে মুক্তিযুদ্ধের এই গল্পগুলোর মধ্যে আসলে সত্যতা নাই, বাস্তবতা নাই। সেই বিষয়গুলোকে কিভাবে দেখেন, এবং সত্যি কি মানে এককভাবে এই মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, মুক্তিযুদ্ধের বয়ান সংরক্ষণ সম্ভব কিনা? এককভাবে মানে আমার একার দ্বারা? আমি কি একা মনে করেন? তো হাজারে হাজারে বলে রাজাকার আলবদরের বাচ্চা, ওদের তো মুখ এখন সিলাই পড়ে গেছে, এরা তো আর এখন বলে না মারে ফেলবো। এখন তো হাজারে হাজারে বলে আলবদর রাজাকারের বাচ্চারা কই রে তোরা। প্রথম আমি একা বলছি, এবং পৃথিবীতে তাই হয়, পৃথিবীতে তাই হয়। আমাদের আল্লাহ, আল্লাহর পরে রসুল কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, একজনে বলছে প্রথম, নট দুজনে বলছে। এই যে বুদ্ধ ধর্ম হয়েছে, গৌতম বুদ্ধ প্রথমে বলছে সত্যের কথা, একা, প্রদীপ প্রেমে। কথাটা বুঝেনি, একাই একজনে বলে, তারপরে হাজারে হাজারে। আমি না হয় একাই বললাম, বোকা হইলাম বা আমি যাই হইলাম, আমি আগে আগে কথা বলি, বেশি কথা বলি, কিন্তু আমি যে কথাটা বলি 6 মাস পরে আমার দলও তা বলে, মানুষও তা বলে। এইটাই হলো আমার সবচেয়ে বড় শান্ত। আমি যা বলি, আমি বলছি জামাত কিন্তু শুধু গণতন্ত্রের আন্দোলন করার জন্য, গণতন্ত্রের ভোট করার জন্য কিন্তু এই কাজটা করে না। এরা কিন্তু এটাকে পাকিস্তান বানানোর আন্দোলন পর্যন্ত নিয়ে যাবে। আমার কথাটা সত্য না মিথ্যা, এটা এখন যে কারণে তারা বলে আমরা কি শুধু ভোটের জন্য, আমরা একটা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি? আমরা আন্দোলন করছি সংস্কারের জন্য, সৎকারের জন্য, সৎ কাজের জন্য। আর ওই 17 জন ফরেনার্সকে আনাইছে এই সৎ কাজটা করার জন্য। 17 জন ফরেনার্স, আমি লিস্ট দিতে পারবো। এর মধ্যে 12 জন আমেরিকার নাগরিক, কেউ সুইডেনের নাগরিক, কেউ লন্ডনের নাগরিক, কেউ অস্ট্রেলিয়ার নাগরিক। এরা আইসা আমার দেশ ঠিক করে দিত। দিন যদি কোনোদিন আসে, জনগণের দিন যদি কোনোদিন আসে, তাহলে ফরেনার্সদেরকে যারা আনছিল, বিদেশিদেরকে যারা আনছিল, হায়ার করে আমার দেশের সংবিধানটাকে ঢিল মেরে চুরিয়ে ফেলানোর জন্য তাদের সাথে দেখা হবে। এটা মনে রাখে, বিদেশিরা এই দেশের আমার সংবিধান লিখে দিব, আমাকে জ্ঞান দিব, বুদ্ধি দিব। নো, যারা একদিন রাস্তায় নামে নাই, যারা একদিন স্লোগান দেয় নাই, যারা একদিন এই দেশের শহীদ মিনারে যায় নাই, যারা একদিন এই দেশের স্মৃতিসৌধে যায় নাই, যারা এই দেশের মানুষের জন্য একদিনের জন্য কান্দে নাই, তারা হয়ে গেছে আমার দেশের সংবিধান লিখে দিব, আমার দেশে সংযোজন করে দিব, কি 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 কয়। আবার এর মধ্যে আমার দলও যায়, খুব মিষ্টি মিষ্টি কথাও বলে। যাক, আমার দল যখন যায় আমি ছায়া ছায়া দেখি। দল করতে হলে তো বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে আপনার নেতা তারেক রহমান তিনি কিন্তু বলেছেন, নাম উল্লেখ করে বলেন নাই, কিন্তু তিনি বলেছেন যে 1971 সালে যদি কোনো রাজনৈতিক দলের বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাদেরকেও জবাব দিতে হবে। এবং ওই সাক্ষাৎকারে বারবারই তিনি বলেছেন যে জুলুমকারীর বিচার হতে হবে, অন্যায়ের বিচার হতে হবে। সেটাও তো বিএনপির শীর্ষ নেতৃত্বের দিক থেকে একটা বড় ধরনের অবস্থান পরিবর্তন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বিভিন্ন সময়ে বলছেন যে মুক্তিযুদ্ধকে পেছনে রাখা হচ্ছে, জামায়াত গণহত্যাকারী দল। তো আপনার মনে হয় কিনা যে বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষে এই মানে একটু সরব অবস্থান নিতে চাইছে এই 5ই আগস্টের পর থেকে? এটা হলে তো আমি ধন্য, আমি কৃতজ্ঞ। তবে কালকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে সাক্ষাৎকারটা দিছে, খুব ম্যাচিউরড সাক্ষাৎকার, এটা আমি বলবো। কথাটা বুঝছেন? তবে ওই যে ফরিদে পারভিন মারা গেছে কয়েকদিন আগে, জানেন তো, লালন গীতির গায়িকা। এত ভালো লাগতো, নিজের বোনের মতো। হ্যাঁ, তোমরা কি ভুলে গেছো মল্লিকা দিন। সে কিন্তু আরেকটা গান গাইত, সময় গেলে সাধন হবে। পরীক্ষার সময় কিন্তু 3 ঘন্টা দেয় বা 4 ঘন্টা দেয়, 4 ঘন্টা সময়ে গিয়া প্রশ্ন উত্তর দিলে কিন্তু হবে।
আমি যদি এই 4 ঘন্টার মধ্যেই উত্তরটা দিতাম, কিন্তু 4 ঘন্টা। মানে আপনি বলছেন যে আপনার জীবনের হুমকি ছিল, মানে কথাও আপনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, আর এই যে আজকের সাক্ষাৎকারেও কয়েক দফা আপনি 30 লাখ লোক আছে, 1.5 লাখ মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে, আপনার সঙ্গে যোগাযোগ করে, মানে আপনি কোনো সংগঠনের চেষ্টা করছেন কিনা, মানে আপনার কথা শুনলেও এই প্রচ্ছন্ন হুমকি টের পাওয়া যায় কেন? এবং দেখেন, মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলে ডক্টর কামাল হোসেন, অ্যাডভোকেট জেদাই খান পান্না ওই আপনাদের মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভার পরেই কিন্তু রিপোর্টার সিনিয়রিটিতে ডাক দিলেন অনেককে, এবং সেখানে যারা যারা গিয়েছিলেন, সাবেক সচিব থেকে সাংবাদিক থেকে অধ্যাপক থেকে লতিফ সিদ্দিকী, সকলেই গ্রেফতার হয়েছেন। মানে এরকম চেষ্টাগুলো কি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে? আপনার কি মনে হয়? আপনি তো অনেক, আপনি বুদ্ধিমতী তো অবশ্যই, জ্ঞানও আপনার অনেক, আপনার মনেও থাকে অনেক। আমি প্রথমেই কথাটা বলছি, যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে 30 লক্ষ লোক দেখাইতে পারবে, কিন্তু রিপোর্টার সিনিয়রিটিতে মুক্তিযুদ্ধের কথা কইতে গেলেই যদি মব যায়, রাজাকারের বাচ্চারা যায়, আমি আবারও বললাম, গিয়া যদি লতিফ সিদ্দিকীর মতো, তার বয়সটা জানেন তো, মাত্র 87 বছর, লতিফ সিদ্দিকীর মতো 87 বছরের মানুষ যে 7 বার এইগুলা বাদ দেন, যে মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের সবচেয়ে কাছের লোক ছিল, শেষ সময় সেই লতিফ সিদ্দিকীর মতো মানুষকে যে অপমান করলো, মঞ্জুরুল আলম পান্নার মতো সাংবাদিককে যেভাবে ধরে নিল, প্রফেসর কার্জন সাহেবকে যেভাবে ধরে নিল, এইটা হইলে পরে একটা সময় লাগবে এটা হইতে, মুক্তিযোদ্ধারা হইতে, কিন্তু হবেই, কিন্তু মুক্তিযোদ্ধারা সংগঠিত হবে। এই কথাটা খুব প্রথম কিন্তু মুক্তিযোদ্ধারা, ফলে আপনার তখন জন্ম হয়েছে কিনা আমি জানি না, মুক্তিযোদ্ধারা প্রথমেই কিন্তু লাখে লাখে যুদ্ধে যায় নাই। 25শে মার্চের পরে কিন্তু 26শে মার্চে সবাই ইন্ডিয়াতে যায় নাই। 26শে মার্চ প্রথম যুদ্ধ করছে পুলিশ, ইপিআর, এবং 27শে মার্চের পর থেকে যুদ্ধ করছে আর্মি। এরপর থেকে এপ্রিলের প্রথম থেকে শুরু হইল সহযোগিতা পাবলিকের, ছাত্রদের, যুবকদের, তারপরে ইন্ডিয়া যাওয়া, তারপরে অস্ত্র আনা, তারপরে লাখে লাখে যুদ্ধ করা। কথা একদিনে সব হয় না, এটাও একদিনে হয়ে যাবে তা না, তছনছ হয়ে গেছে সবকিছু। তবে আমি যে কারণে চাই মুক্তিযুদ্ধের একটা দল আসুক। আমি থাকবো কি থাকবো না, এটা আপনি সাবজেক্টের টেন্সে আপনি জিজ্ঞাসা করতে পারেন। পার্সোনালি আমি থাকবো কি থাকবো না, এটা বড় কথা না। বড় কথা হলো মুক্তিযুদ্ধের যদি একটা ফোরাম যদি ইলেকশনে না থাকে, এটা আওয়ামী লীগ না, আবারও বলছে আওয়ামী লীগ না, আবারও বলছে আওয়ামী লীগ না, যারা চলে গেছে আওয়ামী লীগের ওই কালি মুখে দিয়া, এরা না। আমি বলছি মুক্তিযুদ্ধের এখনো বহু ভালো মানুষ আছে, বহু সাহসী লোক আছে, বহু ত্যাগী মানুষ আছে, তাদের একটা ফোরাম হওয়া দরকার। কার কোথায়? বিএনপি ওই কালকে আমাদের তারেক রহমান সাহেব বলছে 60টা দল নিয়ে একটা জোট করবে। ইয়েস, জামাত আরো 15টা দল নিয়ে, ইসলাম নিয়ে একটা জোট করবে। এই দুইটাই যদি ভোট হয় তাহলে এই দুইটার মধ্যে বিএনপি সরকারে যাবে, জামাত বিরোধী দলে যাবে। আমি মানুষকে বোঝার জন্য, আপনার বোঝার জন্য বলছি। এবং এইটা যদি শুধু বিএনপি আর জামাতের মধ্যে ভোট হয়, ভোট সেন্টারে মানুষ যাবে 10 থেকে 15% ম্যাক্সিমাম, 14 সনের মতো, 18 সনের মতো, 24 সনের মতো। কারণ মানুষের ইন্টারেস্ট থাকবে না ভোট দেওয়ার মতো, এমনকি বিএনপিরও কর্মীরা যাবে না। যেমন 14 সন 18 সনের চেষ্টা করে আওয়ামী লীগাররা 50% ভোট, 40% ভোট কাজ করতে পারে না, কিন্তু 40% ভোট তাদের নিজেদেরই আছে। কিন্তু আওয়ামী লীগের লোকজনে জানে 5% যাওয়ার পরে শিল মারতে হয়েছে ভোট দেখানো হচ্ছে। এইটা হলো মানুষের মানসিক অবস্থা। যখন কন্টেস্টিং কোনো কিছু না হবে, শুধু বিএনপি জামাতে ভোট হবে, 10 থেকে 15% ভোট হবে, ওই যে পার্লামেন্টটা হবে, ওই পার্লামেন্টটা হবে একটা অনিশ্চিত পার্লামেন্ট, এবং মানুষ 3 দিন পর থেকে বলা শুরু করবে, আর এটা তো 18 সনের মতো ছিল রাইতের পার্লামেন্ট, আর এটা তো দিনের সিলমারার পার্লামেন্ট, এটা বলতে শুরু করবে। মানুষের কাছে এই পার্লামেন্টের সম্মানটা কম হবে এবং গুরুত্বটা কম হবে, এবং এর বিরুদ্ধে বিরোধী দল হিসাবে জামাত যে দাঁড়াবে, ওইসব মোল্লা মুন্সিরা লইয়া, এরা এমন একটা আন্দোলন করবে, পরে দেখবেন জামাত পার্মানেন্টলি দেশে একটা দল, ফ্রন্ট বা এই দেশে একটা বিরোধী দল হয়ে গেছে। মধ্যে যদি মুক্তিযোদ্ধাদের দলটা থাকে, মানুষ সেন্টারে যাবে। 1 2 হইল এইখানেও
সরকার হবে বিএনপি, মুক্তিযোদ্ধাদের দল হবে বিরোধী দল, আর জামাত বহু পিছনে তাদের লোক নিয়ে 10 থেকে 15টা পার্লামেন্ট সিট পাইয়া তৃতীয় হয়ে যাবে। এইটা হবে পার্লামেন্ট। এই কারণে আমি বলি মুক্তিযোদ্ধাদের একটা দল থাকা দরকার, কাউকে বঞ্চিত করা দরকার না। কারণ আওয়ামী লীগের শেষ ভোটটা ছিল, রিয়েল ভোটটা ছিল 42% 2008 সনে, সেটা যদিও প্রশ্ন আছে। 42%, বাদ দেন 12% ভোট নাই, এখনো 30% ভোট আছে আওয়ামী লীগের, যারা চুপচাপ করে বসে আছে। সেই আওয়ামী লীগের 30% ভোট আপনি বাদ দিয়ে ইলেকশন করলে পরে এই ইলেকশনটা কতটুকু যৌক্তিক হবে? তরুণদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, সেটা তো বলছে যে তারা মধ্যপন্থী দল, এবং সেটা তো একটা বড় ধরনের প্রত্যাশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসও তাদের মানে এই দলটি গঠনের পেছনে বড় ধরনের উৎসাহদাতা হিসেবেও কাজ করেছেন, তিনি সাক্ষাৎকারেও সেটা বলেছেন। তো জাতীয় নাগরিক পার্টির আপনি তাহলে কোনো সম্ভাবনা দেখছেন না এই তরুণদের দলের? দেখছি তারা যে বড় বড় যারা, এরা একটা ইউনিয়ন পরিষদের মেম্বারে যত ভোট পায়, বড় বড় না, তারা সব 2 থেকে 2,500 করে ভোট পাবে, একজনেরও জামানত পাবে। এই সম্ভাবনাটা আমি দেখতেছি, সম্ভাবনা দেখবো না। তবে এদেরকে আমি স্নেহ করি, এরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করছে, এদেরকে যারা মনে করতো ফিডেল ক্যাস্ট্রো চে গুয়েভারা, এরা কিন্তু পরে নিজেদেরকে প্রমাণ করলো না। তারা হইলো ওই যে আফগানিস্তানে যে একসময় ক্ষমতা দখল করছিল বাচ্চায় সাকাও এর চরিত্রের ছেলে পেলে, ওই যে বাচ্চায় সাকাও ছিল মরু ডাকাত। এই ছেলেদের কোনো পয়সা ছিল রাজনীতি, কোনো ধরনের খাওয়া ছিল না, ছিল তাদের ধর্ম সাহস। কিন্তু এই ছেলেরা 10 টাকা দেখাইতে পারতো না। এখন মানুষ জানে তাদের 1,000 কোটি টাকা আছে। এই আজকে একজনে বলছে, চ্যালেঞ্জ করে বলছে যে প্রত্যেকটা ছেলে, যে ছেলেটা সবচেয়ে নিচের দামের গাড়িটা চালায়, সেই গাড়িটার দাম 2 কোটি টাকা। আমি আল্লাহর দোয়াই করে বলছি, আমি বলছি না, আজকেও একজনে বলছে 2 কোটি টাকা। এই ছেলেটা বাড়িতে গেলে প্রত্যেকটা ছেলে পকেটে করে 50 লক্ষ টাকা করে লয়ে যায়। এরা যে অফিসটাতে বসে, রূপায়ণ না কি নাম বলে, ওই যে বাংলা মোটরে যে অফিসটাতে বসে, এদের নেতাদের প্রত্যেকের যে রুমটা এবং তাদের যে প্রাইভেট রুম, এই কথা বলে আর লাভ নাই। আমার সন্তানেরা এইভাবে ধ্বংস হয়ে যাবে, এটা আমি চাই না। যারা আমার বাসার সামনে আইসা স্লোগান দিছিল ফজু পাগলা কইয়া, এরা পরে গিয়ে ডাকাতিতে চান্দাবাজিতে ধরা পড়ছে। যদি ওই মেয়েটার বাপ যদি আমার কাছে আসে বা ছেলেদের বাপ, আমি তাদেরকে হাইকোর্টে আমি জামিন করাবো, কারণ এদের কোনো দোষ নাই। দোষটা হইলো কালো শক্তি, জামাত ইসলামের, যারা তাদেরকে ব্যবহার করছে। এদের প্রত্যেককে হাজার হাজার টাকা দেওয়া হয় খারাপ কাজ করার জন্য। আপনাকে যদি বলি চোখের পানি আসবে, শরীরে আগুন লাগায় দিতে ইচ্ছা করে। এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইত্যাদির নামে কলেজের ছেলেপেলেরা কি করে, প্রাইভেট কলেজের ছেলেপেলেরা কি করে। কালকেও আমার কাছে বলে গেছে, কোন পার্সন না, কোন প্রাইভেট পার্সন, অফিসিয়াল, কালকে বলে সর্বোচ্চ অফিসিয়াল যারা ইন্টেলিজেন্সে কাজ করে, কালকেও রাত্রে 11টার সময় আমাকে বলে গেছে যে এখনো বিশেষ করে বড় বড় শহরগুলোতে, মনে করেন বারিধারা, গুলশান, বনানী, উত্তরা, যেগুলো এইসব জায়গায়, যেসব জায়গা আছে, ছেলেপেলেদের 15 জন ছেলের যদি মনে হইলো যে হিরোইন খাওয়ার টাকা শর্ট পড়ছে, গাঞ্জা খাওয়ার টাকা শর্ট পড়ছে, অথবা কিছু টাকার দরকার 5 স্টার হোটেলে খাওয়ার জন্য, 10-15 জন একটা গ্রুপ করে দিয়ে একটা স্লোগান দেয়, ফেসিস্ট গেল কই, হই হই রই রই ফেসিস্টটা গেল কই, গিয়া গুলশানের এক বাসায় উঠে বলে, এই তোরা তো ফেসিস্ট, টেহা দে, না হলে তোরা এখানে ধরে লয়ে যাবো। আর 8টা কইলাম না, 8টা এই টেলিভিশনে বলা যাবে না কি করে। আমি চ্যালেঞ্জ করলাম কথা, এখন পর্যন্ত তাই চলছে। ওখান থেকে গিয়া দেখা গেল গলার থেকে হার ছিনতাই করে নিয়ে আসলো, ড্রয়ার থেকে স্বর্ণ নিয়ে আসলো, টাকা নিয়ে আসলো, স্লোগান দিয়া বাইরে হয়ে গেল। নষ্ট ছেলে পেলে, বড় লোকের মা বাবার নষ্ট ছেলে পেলে আন্দোলনের নামে এইসব এখন পর্যন্ত থামে নাই। অথচ কালকে আপনি দেখছেন সমস্ত নেপালের ছাত্র যুবকেরা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে মাপ চায়, বলছে আমরা যে ভাঙচুরটা করছি সেই কারণে আমরা দুঃখিত, আমাদেরকে আপনি শাস্তি দেন। আমরা এই আন্দোলনটা
সাকসেসফুল করার জন্য ভাঙচুর করছি, আর জীবনে আমরা এটা করব। আপনি দেখছেন কিনা আমি জানি না। আর আমার এখানে 13 মাস হয়ে গেছে, এখনো মব চলে, মব 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 মব, এখনো মিথ্যা মামলা চলে। এই দিন আমি দেখলাম একটা মামলা হয়েছে, মবে তো বিএনপিও পিছিয়ে আছে সেটা বলবার কোনো উপায় নাই, কারণ ধানমন্ডি 32 নম্বরের সামনে এমনকি এই 15ই আগস্ট কিংবা যতগুলো থানা ঘেরাও চট্টগ্রামে খুলনায় করেছে, আমি শুধু যদি ওই ঘটনাগুলোই বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমে কোনো একটা দাবিতে যে এখনই ওসি প্রত্যাহার করতে হবে কিংবা একে গ্রেফতার করতে হবে করেছে, তো তখন সবসময় গিয়ে সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং ছাত্রদল যোগ দিয়েছে। তো তাহলে কিংবা 32 নম্বরের সামনে তো অবশ্যই, তাহলে মব বলে আপনি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দোষ দিলে কি করে হবে? এবং জামায়াতে ইসলামী কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বের সঙ্গে সবসময় বলে যে তারা এসব করছে না, এসব করে বেড়াচ্ছে অন্য পক্ষগুলো। তারা মাস্টার মাইন্ড, ইংরেজিটা লিখে রাখেন এমএন, এই সবের পিছনে তারা হলো মাস্টার মাইন্ড, কাজে তাদেরকে কেউ দেখে না। আর বিএনপি যেটা করতেছে, আমার দিয়ে সব কথা আপনি বলাইতে চান কেন? বিএনপি তো আমার দল, বিএনপি এটা করলে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দেখেন না আপনারা? গত 13 মাসে বিএনপি কত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মানুষ তাদেরকে ভোট দেবে, কিন্তু ভোট দেওয়ার সময় 100 বার চিন্তা করে দিবে যে এটা যে ভোট দিতেছে খারাপ কাজ আরো করবো কিনা। হয় মানুষের কাছ থেকে হাত জোর করে শপথ করে বলতে হবে জীবনে আর করুন না, আর তা না হলে বিএনপিরও খবর আছে। আমি কথাটা ভোট ভোট বলছেন ফজলু ভাই, মানে আপনি খুব কনফিডেন্ট ভোট হবে, মানে আমার তো আশঙ্কা নির্বাচন এখন তো আবার গণভোট। হ্যাঁ হ্যাঁ, গণভোট এসে গেছে তো। হ্যাঁ, ভোটটা হবে 26 সনের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, যেটা বলছে যে আমার দল বিশ্বাস করে বলে আমিও বিশ্বাস করি। যেমন মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান, কিন্তু আমি রাজনৈতিক ভাবে আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে দলের বাইরে কথা। রাজনৈতিক ভাবে এটা ইলেকশন হবে এটা আমি মনে করি না। এটা ইলেকশন করতেও পারবে না, আমি কয়ে দিলাম আপনাকে, এই ইলেকশনটা করতেও পারবে না ঈশ্বর, এবং করবেও না, করবেও না। একটু যদি আপনার বিশ্লেষণটা শুনতে পাই যে কেন করতে পারবে না এবং কেন করবে না। তাই জামাত কি কইছে যে ইলেকশন আমরা পিআর সারা যাব, সব রেডি হন কইছে, ছেলেরা কইছে যে এনসিপি, এরপরে যে হিজবুত তাহরির যারা আছে, যারা একজনের কাছে 50টা অস্ত্র আছে, এরা কইছে? কয় নাই। এরপর আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবেন। আওয়ামী লীগ এমন একটা দল, ফেরেস্তার দল, এরা কইব হ্যাঁ আমাদের হুজুর যখন ইলেকশন করতেছে আমরা আর কিছু করব। কথাটা বুঝে, আওয়ামী লীগও তো চেষ্টা করবে আমারে সারা তুমি ইলেকশন করে ফেলবা, আমার বাড়ির নিমন্ত্রণ তুমি আমারে নিমন্ত্রণ না করে, বা আমার তালুর বাড়ির নিমন্ত্রণ আমারে নিমন্ত্রণ না করে সবাই মিলে পোলাও খাইয়ে ফেলবা নিমন্ত্রণ। তাইলে কতগুলা হইলো? ওইখানে জামাত এবং আওয়ামী লীগের অ্যাকশনটা হয়ে যাবে, দুইটা ফ্রন্ট থেকে অ্যাকশন হবে, কিন্তু দুইটা ফ্রন্টের অ্যাকশন হবে নট টু। এখন জামাত রাজি হইলো ইলেকশন করতে, কথাটা খুব বোঝার চেষ্টা করুন। জামাত চাই দিল, পিআর চাই না, সিআর চাই না। এত ক্ষতিগ্রস্ত হবে জামাত, মাঠে গেলে মানুষ বলবে যে অবশেষে অরিন্দম কহিলা বিষাদে। এইটা হইলো কবির কথা। আর গ্রামের কথা হইলো গাদা তুমি পানি খাইলা গুল্লিয়া করে খাইলা। জামাতে কিন্তু এই কথাটা কইব, তাইলে গেলে না কেন বেটা আগে, এতদিন কেন তোরা ইলেকশনটারে পিছাইছ? কাজেই জামাত একটা পায়া না পায়া যাইতে হবে, পিআর এর জায়গায় সিআর পাইতে হবে, না হলে সিএস পাইতে হবে, না হলে মাঠ পর্সাটা হইলেও পাইতে হবে। আর তা না হইলে দাবি করতে হবে যে আমরা মুসলমানরা 4টা করে বিয়া করতে পারি, একটা বিয়া করছে আর 3টা করে বিয়া করায় দেও 3 বছর পরে ইলেকশন। কিন্তু 26-এর ইলেকশনটা জামাত করতে পারবে বলে আমার মনে হয় না। আর জামাত ইলেকশন না করলে আওয়ামী লীগ দূরে আছে। জামাত সহ যদি ওই যে ইসলাম ধর্মীয় লোকেরা ইলেকশন না করে, তাইলে শুধু বিএনপি একা ইলেকশন করবে আর ইলেকশনটা হবে? বিএনপি ইলেকশন চাবে, মানে বিএনপি জামায়াত কিভাবে প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারি প্রশাসন ভাগাভাগি করে নিয়েছে। সম্প্রতি মাহফুজ আলম একটা মানে অনুষ্ঠানে সে কথা খুব স্পষ্টতই বলেছেন। অন্যদিকে বিএনপি নেতারাই বলছেন যে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড সব আপনাদের দখলে। তো এইরকম একটা ভাগাভাগির অবস্থায় চলায়, মানে আপনি কি আপনার দল বলে বিএনপি খুব নির্বাচন চাইছে সেটাতে বিশ্বাস করছেন? মানে বিএনপি বা কেন চাইবে, যে যেভাবে চলছে সেটাতেই
অসুবিধা কি? আর আপনার দল কি প্রস্তুত? আপনার আসনটাতে আমি দেখলাম আরেকজন অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি মনোনয়ন চেয়েছেন। মানে আপনাদের এখনো মনোনয়ন চূড়ান্ত হয় নাই। এক এক আসনে অনেক অনেক প্রার্থী, আপনার কিশোরগঞ্জের সেই আসনে 10 জনের বেশি এরই মধ্যে মানে আগ্রহ প্রকাশ করেছেন। আবার অনেক জায়গায় মানে লন্ডন থেকে প্রার্থী পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো মানে বিএনপির প্রস্তুতির বা কি অবস্থা? বিএনপি বা নির্বাচন করবে কেন? আচ্ছা, আমার এলাকায় না, শুধু সব এলাকাতেই, যেহেতু এটা বড় রাজনৈতিক দল, সবারই নমিনেশন চাওয়ার অধিকার চাইতে পারে। আর আমার এলাকাতে যখন দেখছে যে ফজলুর রহমানের নাকি, ফজলুর রহমানের তো সাময়িকভাবে বরখাস্ত, তারা মার্কা না দিলে এখন 25-30 জন কেন 100 জনও ক্যান্ডিডেট হতে পারে। আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন? তা হোক, তারা যদি ক্যান্ডিডেট হতে চায়, বিএনপির এরকম বেশিরভাগে, এবং এটাই তো বিএনপির দুর্বলতা, এটাই বিএনপির সাঙ্গল। কিন্তু তারপরেও বিএনপি কিন্তু, হ্যাঁ, তারপরেও বিএনপি ওই যে 100 মার্কের পরীক্ষা দিলে যদি ফুল মার্কসের পরীক্ষা দেন, যত কাইটা কুইটাই মাস্টার নাম্বার দেখ 33 পাইব, পাস কিন্তু করবে। বিএনপির অবস্থাটা এইরকম। এমনি লেটার মার্ক পাইতো যদি 5ই আগস্টের আগের অবস্থান থাকতো, কিন্তু এখন পরীক্ষা টরীক্ষা লেখাপড়া তেমন কিছু করে নাই, এই যাত্রা গান শুনে বেড়াইছে, তাস খেললে বেড়াইছে, হ্যাঁ, কাজে এখন একটু নাম্বার কমবো। কিন্তু 100 নাম্বার যখন উত্তর দিব তখন 33, 34, 35, 40 এগুলা পাইব। বিএনপি পাস করবে, এই কারণেই পাস করবে, অন্য কোনো কারণ না। আর ভালো যেহেতু কিছু নাই, এর চেয়ে ভালো কিছু নাই, কাজে বিএনপি ছাড়া তো বিকল্প কিছু। আপনারা মনে করেন জামাতকে মানুষ ভোট দেবে না, জামাতকে ভোট দেব এইটা মনে করেন না। জামাতকে মানুষ দিলে ডরে বয়ে সালাম আলাইকুম দিতে পারে, আর হাইটা গেলে পিছন দিয়া একজন ওই কান্দে কুদাল হাতে যে লোকটা, কোদাল নিয়ে যে লোকটা যায়, ও দূরে গেলে ওই যে জামাতের কে আরে তো রাজাকারের বাচ্চা, ভোটটা দিত। ঢাকা বিশ্ববিদ্যালয় দিল অবশ্য জামায়াতের রাজনীতিকে, তো সেই প্রসঙ্গে আপনি এর আগে উত্তর দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমার আরেকটা প্রশ্ন করার ইচ্ছা, মানে আপনার ওই উক্তি কোন একটা টেলিভিশনে সেটা তো ভাইরাল হয়েছিল যে আওয়ামী লীগের আটাও নাকি বাংলাদেশে 10 বছর না 100 বছর, আমি ভুলে গেছি, মানে বহু বহু বছর বাংলাদেশের রাজনীতি, 10 বছর বাংলাদেশের রাজনীতিতে 10 বছর লাগবে। এখন এইদিকে আওয়ামী লীগ যাচ্ছে, কারণ আওয়ামী লীগের যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে সেই আওয়ামী লীগ মানে মিছিল করে, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন গুলো ঝটিকা মিছিলের সাইজ বেড়েছে, ফ্রিকোয়েন্সি বেড়েছে, মানে সংখ্যা বেড়েছে, সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে, এবং সরকারকে ভীষণভাবে বিপর্যস্ত এবং মানে ক্ষুব্ধ মনে হচ্ছে। তারা মানে ভীষণভাবে এটা নিয়ে একরকমের বিপদগ্রস্ত হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। তো আওয়ামী লীগ যদি শক্তি হিসাবে দাঁড়াতেই না পারে, তাহলে আওয়ামী লীগের মিছিল ঘটছে, এত এত গ্রেফতার, হামলা মামলার পরেও আওয়ামী লীগ রাজপথে নেমে আসছে কিভাবে আর কি, সেটা একটা প্রশ্ন কিনা? মানে আপনার এখনো মনে হয়? আবার আপনি বললেন আওয়ামী লীগ নির্বাচনও ঠেকিয়ে দেবে, তাহলে তো 10 বছর লাগছে না দেখা যাচ্ছে আওয়ামী লীগের। এখন যে দৌড়ায় মিছিল করে, কারণ আওয়ামী লীগের, ছাত্রলীগের তো নাই, এটা কি বলে, লিগ্যালিটি নাই, বেআইনি। ছাত্রলীগকে তো করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, ছাত্রলীগকে তো একদম নিষিদ্ধ করা হয়েছে। কাজেই তারা দৌড়ায় মিছিল করে, দৌড়ায় মিছিল করলে সংগঠন হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ। আপনি যদি গাছ তুলতে হয়, তাই গাছ কিন্তু মাটিতে বীজ লাগাইতে হবে, সেই বীজটা এখন আওয়ামী লীগ লাগাচ্ছে না, চেষ্টা করতেছে। বীজটা হইলে পরে গাছটা চারা গাছ হবে, চারা গাছ হলে গাছটা একটু ফুলে ফলও ধরবে, তারপরে ফল ধরবে, একটা টাইম নিতে হবে। বীজটা লাগাইতে হবে নিজের মাটিতে। ওই দৌড়ায় বীজ ফালাইয়া গেলাম, এই বীজে আমার ঘরে ফল আসবে, এটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেটা দিয়ে করতে চাচ্ছে যে হুকুম দেয়া দল করে ফেলবে, হুকুম দেয়া দল হয়, হুকুম তো বুঝে নেই, আদেশ, অর্ডার। দল হয় ডিসিশন, সিদ্ধান্তে। পলিটিক্স ইজ এ গেম, ইট ইজ নট এ স্পোর্টস। কত কমু স্পোর্টস হলে একা একাই দৌড় দেওয়া যায়, একা একাই সাঁতার কাটা যায়, একা একাই হাই জাম্প লং জাম্প দেওয়া যায়, এটা হলো স্পোর্টস। আর আপনি যদি গেম, ক্রিকেট, ফুটবল খেলতে চান, দিস ইজ এ টিম। টিম মানে হলো এনে ক্যাপ্টেন লাগবে, ভাইস ক্যাপ্টেন লাগবে,
এখানে ওপেনিং ব্যাটসম্যান লাগবে ক্রিকেটে, মিডল অর্ডার লাগবে, স্পেস বোলার লাগবে, গুগলি লাগবে। সেটার নাম হইল গেম, ক্রিকেট গেম। ফুটবল গেমও সেম। সেই গেমটা খেলতে হইলে আপনার ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, এই প্লেয়ার গুলা লাগবে। এবং প্লেয়ার গুলা দেখবেন ক্রিকেট টিম যখন খেলতে উঠে বল করার জন্য দেখবেন 11 জনে দৌড়া নিজেদের মধ্যে গলায় গলায় কতক্ষণ কথা বলে। এর নাম হলো ডিসিশন। কি তুই কিভাবে বল করবে, তুমি কিভাবে করবে, এইটা যতক্ষণ পর্যন্ত পার্টি ডিসিশনে না আসবে, অর্ডারে চলবে, দৌড় দিয়ে মিছিল কর, অতদিন পর্যন্ত আপনি পুলিশের চাকরি করতে পারবেন। এটা চলে পুলিশে ফরওয়ার্ড মার্চ, লেফট রাইট। কিন্তু রাজনীতি ফরওয়ার্ড মার্চ লেফট রাইট না, রাজনীতি হলো ডিসিশন। সেই ডিসিশনটা বিএনপি, আওয়ামী লীগে নাই এবং হইতে অনেক দেরি আছে। যারা এখন ডিসিশন দেয়, আমি অন্য কথা কইতাছি না, যাদেরকে দিয়ে ডিসিশন দিয়ে এদের মুখগুলা খুব কালিতে মাখা, এদেরকে মানুষ চিনতে পারতেছে না, খালি কণ্ঠটা চিনে এরা কারা, চিনলেই মানুষ দূরে যায়। বুঝছেন আপনি কথাটা? আপনার আমার খুব প্রিয় আমার মা, সবারই মা, কিন্তু মা যখন মরে যায়, মারা যায়, তখন কিন্তু 2 ঘন্টা পরে মাকে কেউ দাফন করে, হিন্দুরা হইলে সৎকার করে ফেলে। প্রিয় মানুষটারা কিন্তু কেউ বুকে লইয়া রাখে। রাজনীতিবিদ যখন পচে যায় তাকে ফেলে দেওয়া উচিত, যে তুই থাকলে আর হবে না, তোকে কবর দেওয়া দিলাম। আমি তো আপনারা সেই মানে আওয়ামী লীগ কবর দিয়ে কোনো বিকল্প আওয়ামী লীগ মানে করার আওয়ামী লীগ হবে কেন? হ্যাঁ, আওয়ামী লীগ হবে এই দেশে। ওই যে আবার ইউটিউবে এইটুক লিখবে আওয়ামী লীগ হবে এই দেশে, এটা আবার এইটুক লিখবে, পরেরটাও লিখবে না, আগেরটাও লিখবে না। আওয়ামী লীগ হবে যতদিন বাঙালি জাতীয়তাবাদ আছে। এদেশে বাঙালির সংখ্যা হলো 99%। মুসলমানের চেয়েও বাঙালি এদেশে বেশি, কারণ তো সমস্ত মুসলমান 92%, বাঙালি তো আছেই। এর বাইরে হিন্দু যারা আছে 9% বা 8%, এরাও বাঙালি। কাজে 99% বাঙালি আছে। 99% বাঙালির একটা দল থাকবে না, এটা কে কইছে আপনাকে? দলটা কিছুদিনের জন্য লুকায় থাকতে পারে, স্থগিত থাকতে পারে, পালায় থাকতে পারে, কিন্তু দল তো একদিন হবেই। বাঙালির দল হবে, সেটা আওয়ামী লীগ নামে না হোক। আওয়ামী লীগ নামটা আওয়ামী হলো উর্দু, আর লীগ হলো ইংরেজি, একটা বাংলা নামে হইতে পারে, হবে না কেন? যে দলটার মূল কথা হবে আমি বাঙালি, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, তোমার ভাষা আমার ভাষা, বাংলা ভাষা বাংলা ভাষা। যে দলটার মূল কথা হবে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, ওই দলটা থাকবে। যে দলের মূল কথা হবে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। যে দলের মূল কথা হবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। ঠোঁট দেয়া না, অনেকে ঠোঁট দেয়া গায়, বিশ্বাস করে না, ওইটা বদলায় ফেলবো, পারে না বইলা গায়। কিন্তু আমি বিশ্বাস করি হৃদয় থেকে। আমি 2টা জিনিস বিশ্বাস করি। একটা জিনিস হলো, আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি সবচেয়ে সুন্দর কবিতা আমার কাছে আল্লাহ রসুলের পরে সবচেয়ে সুন্দর কবিতা হইল ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, যেটা সবচেয়ে বেশি আহলে সুন্নাতুল জামাতরা বা এই দেশে নিয়ে আসছে কারা? ওই যে উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ, এইটা নিয়ে আসছে, ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আর আমি যখন এই রাজনীতির ফিল্ডে আসছি, আমার সবচেয়ে সুন্দর কবিতা হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। কাজেই এইটা হবে না, বাংলাদেশে হবে, হবে, কিন্তু বাজে লুক দেয়া হোক এটাও চাই না, আর বাজে লুক দেয়া হবে। ভালো মানুষ। আপনার পরিকল্পনাটা কি? আপনার পরিকল্পনাটা কি? এবং আমি শেষ প্রশ্ন, মানে ওই যে জীবনের হুমকির কথাও তো আপনি বলেছেন, জীবনের হুমকির কথাও তো আপনি বলেছেন, তো আপনার উপরে কোনো চাপ, ভয় কোনো কিছু নাই? আপনি এই যে মানে আপনার কোনো মানে বড় শক্তির পৃষ্ঠপোষকতা আছে কিনা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আপনার মানে আপনি নিরাপদ বোধ করছেন, তার মানে আপনাকে মানে নিরাপদ বোধ করেন? আপনাকে টেলিভিশন টক শো গুলোতে কি এখন একইভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে? আপনি একইভাবে কথা বলতে পারছেন? হ্যাঁ, আমার পেছনে তো অনেক বড় শক্তি আছে। যে শক্তি
আপনারা সবাই মিললেও এই শক্তি নেই। জানি না আপনার আমার উপর হলো আমার সাথে আছে। এই শক্তির উপরে কোনো শক্তি নেই, আমার আল্লাহ আমার সাথে, কারণ আমি সত্য কথা। এক, দুই, আমি জানি আমার বয়স ৭৮ বছর পাস করে যাচ্ছে, ৭৯ বছর পড়ছে, আমি মরার সময় আইছে, আমার সমস্ত বন্ধুরা মরে গেছে, আর যে দুই একজন জীবিত আছে আমার ডেপুটি কমান্ডার বা কমান্ডারেরা বিছনায় পড়া আছে। আমি বাড়িতে গেলে কেউ আমারে তুমি করে ডাক দেয় না, তুই তো নাও, ভাই করে কেউ বলে না। এখন নিচে কম মানুষে চাচা ডাকে, কাকা ডাকে, আর বেশিরভাগ মানুষ দাদা ডাকে। কাজে আমার সময় কিন্তু বিকাল বেলা হয়ে গেছে, কাজে মৃত্যু আমি ভয় করি না। কিন্তু আমি ভয় করি আমি যাতে বেঈমান হইয়া না মরি, আমি যাতে মুক্তিযুদ্ধের সাথে কোনো বেঈমানি না করি। কেন? আমি যাকে যুদ্ধে নিয়ে গেছিলাম সেই ছেলেটা আমার পাশ থেকে গুলিকায় জাম্প মারে 5 ফিট উপরে উঠে পড়ার সময় বলছে, মরেই যাবে যখন, বলছে মামা মারে দেখো, মারে দেখো। সেই মা পাগল হয়ে মরছে, কারণ একটা মাত্র ছেলে ছিল তার, সেই মুক্তিযুদ্ধে মারা গেছে, তাকে বর্ডারে কবর দিয়ে আসছে। আমি তার সঙ্গে, তার রক্তের সঙ্গে আমি বেইমানি করি। আমার একটা এলাকা আছে আজমিরিগঞ্জ, সিলেটের একটা এলাকার নাম আজমিরিগঞ্জ। সে আজমিরিগঞ্জের কাছে একটা গ্রাম আছে 7 কিলোমিটার, এটার নাম হলো জলসুকা। সেই জলসুকা একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের কোম্পানি কমান্ডার ছিল দাস, কি দাস আমি না, আচ্ছা, সেই দাস 50 জন লইয়া যুদ্ধ করতেছিল। সে ছিল দেখেন আমার জীবনজ্যোতি, জগৎজ্যোতি, জগৎজ্যোতি দাস, আমি ওনার কথা পড়েছি। আরে ও আমার জগৎজ্যোতি দাস, ও আমার এত স্নেহভাজন, ওরে আমার দস্তখতে আমি মুক্তিযুদ্ধে পাঠিয়েছি বালাট থেকে। বালাট মানে সুনামগঞ্জের উত্তর পাড়। সেই জগৎজ্যোতি দাস যখন দেখছে যে পাক বাহিনীর দ্বারা ঘেরাও হয়ে গেছে, তখন তার সাথীদেরকে বলছে তোরা আস্তে আস্তে তোরা চলে যা, আমি কাভারিং ফায়ার দিয়ে যতক্ষণ গুলি আছে পাঞ্জাবের আটকায় রাখবো, বাঁচতে পারলে বাঁচবো, না হলে আমি মারা যাব। সেই জগৎজ্যোতি দাস 1 ঘন্টা একা যুদ্ধ করছে পাক বাহিনীর সাথে, তার সমস্ত সৈন্য চলে গেছে, সেভ করে দিছে, সে গুলি খায় মারা গেছে। তার লাশটা আজমিরিগঞ্জের বট গাছে বাইন্দা রাখছে, 1 মাস পর্যন্ত পয়সা পয়সা তার লাশটা। এদের সাথে আমি বিশ্বাসঘাতকতা করবো? এটা আপনি বলতে চান যে মুক্তিযুদ্ধের? আমার গ্রামের পাশে একটা গ্রাম ছিল 36 ডালার গ্রাম, আমার বাড়ি থেকে মাত্র 2.5 মাইল দূরে। একদিনে 450 লোককে মেরে ফেললো পাক বাহিনী গুলি করে। তাদের রক্তের সাথে আমি বেইমানি করব? আমি বলবো না এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, এই দেশে দিল্লি, ইন্ডিয়া, হিন্দুরা এটা ষড়যন্ত্র, এটা আমি বলবো? বললে তো আমি মানুষের বাচ্চা, আমি তো মানুষ না, আমি তো বেইমান হয়ে মারা যাবো। কাজে আমি সবসময় সাবধান থাকি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আমি যাতে বেইমান হয়ে মারা না যাই। এই কারণে আমি মুক্তিযুদ্ধের কথা, আমার দল হইতে হবে, আমার বাংলাদেশের না, আমি কিছু বাংলাদেশের মন্ত্রী তো 96 সনে, 98 সনে, 99 সনে শেখ হাসিনা কইছে ফজলুল যা হয়েছে ভুলে যা, যা হয়েছে ভুলে যা, তুই আমার সাথে তোর আমি মন্ত্রী বানাম, শিক্ষামন্ত্রী বানাম। হই নাই, এটা 99 সন, এখন থেকে 26 বছর আগে। তখন আমার যৌবন ছিল, তখন আমার বয়স মাত্র 48 বা 50 বছর। সেই ফজলুর রহমান আমি, কিসের মন্ত্রিত্ব আর কিসের এমপিগিরি? কত লোক আইলো গেল, মন্ত্রী হইলো, কে কারে জিজ্ঞাসা করে? আপনারা যদি বলি গুলি করে মারি ফেলবো, এরশাদ আমলের প্রথম মন্ত্রিসভার মন্ত্রীদের নাম বলেন, আপনি বলতে পারবেন? পারবেন না। মন্ত্রিত্ব বড় জিনিস না, একটা পদ বা পজিশন সাময়িক সময়ের জন্য। কিন্তু আপনার ভিতরে যদি বিবেক না থাকে, মনুষ্যত্ব না থাকে, মানুষের প্রতি ভালোবাসা না থাকে, দেশকে যদি আপনি ভালোবাসতে না পারেন, তাইলে আপনার রাজনীতির কোনো মূল্য নাই। এই দেশে বহু মানুষ, মহাত্মা গান্ধী কোনোদিন প্রধানমন্ত্রী হয়নি, কিন্তু ভারতের নেতা কিন্তু মহাত্মা গান্ধী। এই দেশে সুভাষচন্দ্র বোস কিন্তু প্রধানমন্ত্রী হয়। কিন্তু আমার দৃষ্টিতে পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ নেতার নাম ব্রিটিশ আমলে নেতাজি সুভাষচন্দ্র বোস। আমার দৃষ্টিতে, এটা অন্যরা অন্যজন হইতে, কিন্তু আমার আমলে আমার দৃষ্টিতে সুভাষ বোস। এমনকি আমার দেশে অনেকেই
মন্ত্রী প্রধানমন্ত্রী হয় নাই, মৌলানা ভাসানীর মতো লোক কি হয়েছে, মণি সিংহের মতো লোক কি হয়েছে? মন্ত্রী প্রধানমন্ত্রী হইতেই হবে এমন তো কোনো ব্যাপার, কিন্তু দেশটা বাঁচো, এই দেশটা যাতে পূর্ব পাকিস্তান হয়ে না যায়, আমাকে যাতে আবার শুনতে না হয় এই তুম কে নাম হে বাঙ্গাল কা বাচ্চা কিক মারুঙ্গা ইধার সে, এটা যাতে আমার শুনতে না হয়, অথবা শুনতে না হয় যে আমার চট্টগ্রাম বন্দর চলে গেছে, আপনার মতোই একজন আমার বোন, যদিও সে রাজাকারের মেয়ে, সে এখন পরিবেশ মন্ত্রী, রিজওয়ানা বন, সে আমি রিজওয়ানা হাসান, তাকে 11 মাস আগে বলছিলাম, আমাকেও চিনে, কেমন চিনে যে দুইজনে দেখা হইলে পরে এটা সাংঘাতিক ব্যাপার হবে, কিন্তু আমি তাকে রাজাকারের মেয়ে বলি এই কারণে, সেরা তার বাপ রাজাকার, সবচেয়ে বড় শান্তি কমিটির চেয়ারম্যান ছিল, তো ওই যে দ্বীপটা দিয়ে দিছে সেন্ট মার্টিন, আমি কিন্তু জিজ্ঞাসা করছি, সবারই জিজ্ঞাসা করছি, আমি কেস করছি, রিট করছি হাইকোর্টে, আমি হাইকোর্টে কেস না ওইটা সরকারের সিদ্ধান্ত, আমি বলি সরকারের সিদ্ধান্ত কি আমার দেশ দেয়া দিবে? আমি আমার দেশের একটা অংশে গত 13 মাস যাবত যাইতে পারি না, এখন পাসপোর্ট লাগবে, কারণ ওই দিন এখন ভিসা লাগবে, কারণ আমি দেখলাম আমেরিকান সৈন্য নামছে, এইভাবে আমেরিকান সৈন্য নামবে আর আমরা দেখবো তারা স্টিমারে দাঁড়ায় বাতাস খাইতেছে, আর আমার দেশে উঠে আইসা আমার সমুদ্র বন্দর নিয়ে যাবে, আমাকে বিক্ষোভ বানায় দিবে, আর আমার মেয়েরা কেঁদে কেঁদে বলবে ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, আমার বলতে হবে আবার আমি এটা চাই না বলি আমি বাংলাদেশ কম খাইয়া থাকবো, কম খরচ করব, বিত্ত বৈভব থেকে আমি সাংঘাতিক ভাবে নিজেকে বিরত করব, কিন্তু আমার দেশের স্বাধীনতা, আমার উঁচু মর্যাদা আমি কাউকে দেব না, সে আমেরিকা হতে পারে, সে ইন্ডিয়া হতে পারে, সে রাশিয়া হতে পারে, চীন হতে পারে, আমার দেশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতেন কাউকে, আমার দেশ আমার দেশের সিদ্ধান্ত আমার, সেই কারণে আমি এত কথা বলি, আমি কারো প্রতি আমি কোনো হিংসা পোষণ করি না, কারো প্রতি আমি কোনো শত্রুতা করি, এমনকি আগামীতে যদি জামাত বিপদে পড়ে, এবং তাদের জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল আমি প্রথম বক্তব্য রেখে এটা বিরোধিতা করছিলাম। এই যে মেয়েটা আমার বাড়িতে এসে আমার বলছে ফজা পাগলা, কথা গাছের ডালে কাওয়া, এই মেয়েটারও আমি বের করি, যদি মেয়েটা আসে ওটা আমার সন্তান হিসাবে করে, আমার এই দেশ আমি কারো প্রতি হিংসা পোষণ করি, তার খুব লোভ লাভ নাই, কোনো লাভ নাই, কিচ্ছু নেই, বিশ্বাস করে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান, মানে শেষ করি, মানে আপনার শেষ কথাগুলো শুনে ওই রবীন্দ্রনাথের লাইন মনে পড়ছিল যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। যত কথা নবনীতা চৌধুরী।